ইয়ে আসে না। হুম, আসে না, এটা আপনার। আপনি এটা হুম। হুম, তাহলে আমরা শুরু করি। আমি এটা আমারও দেখা যায়, আপনি ক্যামেরা ভুল করছিলেন। কি এখন হ্যাঁ, এটা এবার ঠিক আছে। বিষয়টা আসতে হতো, এটা একটা বিষয়। দেখেন এখান থেকে আসে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অনলাইন ক্লাসে যারা আছেন উপস্থিত আছেন, সবাইকে স্বাগতম। তা আজকে আলোচ্য বিষয় যুক্তিবিদ্যার ক্লাস যেটা পড়াইছিলাম ওইটারই সারসংক্ষেপ এবং অষ্টম অধ্যায় কিছু অংশ পাঠ আলোচনা করব। তো গত অধ্যায়ে যে আলোচনা করছি আমরা ওই বিষয়টা হচ্ছে আরোহের আকারগত ভিত্তি আরোহের আকারগত ভিত্তি কি? আরোহ যেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করা নির্ভর করা প্রতিষ্ঠিত, এগুলোই আরোহের আকারগত ভিত্তি। আরোহের আকারগত ভিত্তি দুই প্রকার, দুইটি। একটা হলো বস্তুগত ভিত্তি, বুঝতেছি না স্যার আসলে কি হইতেছে কিনা, লাইভ তো দিন। আরোহের আকারগত ভিত্তি দুই প্রকার, পরীক্ষণ ও নিরীক্ষণ। আমরা জানি আরোহের ভিত্তি দুই প্রকার, আকারগত ভিত্তি একটা বস্তুগত। আরোহের ভিত্তি দুই প্রকার, একটা আকারগত, বস্তুগত, দুই প্রকার। কার্যনীয় নিয়মানুবর্তিতা নীতি। কার্যকরণ নিয়ম কি বলছিলাম, এই বিষয়টা আজকে আলোচনা করব। কার্যকারণ, কার্য কি কারণ কি? আমরা জানি দুটি ঘটনা যখন পাশাপাশি ঘটে, আগে থেকে কারণ পরে থেকে কার্য বলে। দুটি ঘটনা যখন পাশাপাশি ঘটে, পূর্বে থেকে কারণ এবং পরে থেকে কার্য বলে। যেমন পরে তাই আতানোর হচ্ছে কার্য,
আর জল পড়াটা হচ্ছে কারণ। তাহলে কার্যকারণ দুটি ঘটনা, এখানে কয়টি ঘটনা? দুইটি। এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, ঠিক আছে। তাহলে দুটি ঘটনা যখন পাশাপাশি ঘটে, আগের থেকে কারণ, পরে থেকে কার্য বলে। তাহলে দুটি ঘটনা যখন পাশাপাশি ঘটে, পূর্ব থেকে কারণ, এটা পূর্ব হয়েছে এর জন্য পূর্ব থেকে কারণ এবং পরের থেকে কার্য বলে। তাহলে এই যে কার্যকরণ নিয়ম, এটা আমরা সব জায়গায় দেখি। এই পৃথিবীতে এমন কোনো ঘটনা নাই যার কোনো কারণ নাই। প্রত্যেকটি ঘটনার কারণ আছে। এখানে আমরা এই পৃথিবীতে যা কিছু দেখি সব কিছুরই কি একটা না একটা কারণ আছে। তাইলে আরোহের আমাদের আজকে আলোচনা বিষয় যেটা আরোহের ভিত্তি, যেটা আরোহের ভিত্তি সাধারণত দুই প্রকার বলছিলাম। যেটা আরোহের ভিত্তি দুই প্রকার, আকারগত ভিত্তি, একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তি আবার দুই প্রকার, কার্যকারণ নিয়ম ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। তাহলে কার্যকারণ, কারণ কাকে বলে? কোন ঘটনার কারণ কাকে বলে? কোন ঘটনার আবশ্যিক শর্তহীন পূর্ববর্তী ঘটনাকে কোনো ঘটনার আবশ্যিক শর্তহীন পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ বলে। ঘটনার কারণ বলে। কারণ কাকে বলে? কোন ঘটনার আবশ্যিক শর্তহীন, শর্তহীন, এই একটি মাত্র শর্ত হচ্ছে কি কারণ। পাতানোর শর্ত কি? জল পড়া। পূর্ববর্তী কি? জল পড়া, একই জিনিস। তাহলে কোন ঘটনার আবশ্যিক শর্তের পূর্ববর্তী ঘটনার কারণ বলে। তাহলে আরোহের, আমরা বলছি আরোহের অবশ্যই কারণ অবশ্যই আছে। তাহলে এই যে আমরা আরোহের উদাহরণ যদি দেই, একটু ইয়াতে আলোচনা করি। যেমন জামাল হয় মরণশীল, কামাল হয় মরণশীল, মৃত্যু হয় মরণশীল, জিতু হয় মরণশীল। অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে আরো হয় যে জামাল, কামাল, মৃত্যু, জিতু, এই প্রত্যেকটি যদি আমরা বিশেষ দৃষ্টান্ত ধরি, আমরা একটা ছাড় বিশেষ দৃষ্টান্ত থেকে এই সার্বিক মনের প্রক্রিয়াটাই হচ্ছে আরোহ। তাহলে এখানে কার্যকরণ নিয়ম আছে না, যে সকল মানুষ মারা যায়, অবশ্যই কোনো কারণ এখানে আছে। এই কার্যকরণ নিয়মটা এখানে প্রতিষ্ঠা করা হয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আরোহের ভিত্তি।
আর ভিত্তি দুই প্রকার, কার্যকরণ নিয়ম ও প্রকৃতির নিয়ম অনুমোদিত নীতি। তাহলে আমরা কার্যকরণ নিয়মটা বুঝলাম, প্রত্যেকটি ঘটনারই কি কারণ আছে, দুটি ঘটনা যখন পাশাপাশি ঘটে পূর্বটি কারণ পরটিকে কার্য বলে। আচ্ছা, এখন আসি প্রকৃতির নিয়ম অনুমোদিত নীতি কি। প্রকৃতির নিয়ম 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 অনুবর্তিত নীতি হচ্ছে প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রত্যেকটি আমরা যাই দেখি পৃথিবীতে যত মানুষের জন্ম হয় প্রত্যেকটি মানুষই মারা যায়, প্রত্যেকটি মানুষই মারা যায়। এই পর্যন্ত এমন কোনো লোক আমরা দেখি নাই যারা মানে আজীবন বাইচে রয়েছে, বাইচে থাকবে, এরকম কোনো মানুষের সম্ভাবনা নাই। ঠিক আছে, আমরা জানি না। ঠিক আছে, যে প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ কি মারা যাইতেছে, দেখছি আমাদের বাপ দাদা, ঠিক আছে, এরকমভাবে আত্মীয় স্বজন যারাই আছে, আমাদের উপরের জেনারেশন যারাই আছে, পূর্বপুরুষ সবাই মারা গেছে। তাহলে এরকমভাবে জামকা আমার মৃত্যু যেহেতু যারাই মারা যায়, আমরা সিদ্ধান্ত নিই সকল মানুষ মারা উচিত। এইটা হচ্ছে কি নিয়ম, প্রকৃতির নিয়মেই কি মানুষ মারা যায়। আবার কি কার্যকরণ নিয়ম এখানে উপস্থিত, কারণ প্রত্যেকটা মানুষ কি আলাদা আলাদা কারণে মারা যায়। জামাল যেভাবে মারা যায় কামাল মারা যায় না, মৃত্যু যেভাবে মারা যায় জিতুভাবে মারা যায় না, প্রত্যেকটি আলাদা আলাদা। দেখা যায় জামাল মারা গেছে বিষ পানে, কামাল মারা গেছে এরকমভাবে রোড অ্যাক্সিডেন্টে, সে মারা গেছে এরকমভাবে এই অসুস্থ হইয়া, ঠিক আছে, কেউ মারা গেছে হার্ট স্ট্রোক কইরা। প্রকৃতির নিয়মে মানুষ মারা যায়, প্রকৃতির নিয়মে কি মানুষ মারা যায়। তাইলে প্রকৃতির নিয়মটা কি করে, ঠিক আছে, কূটাবাস কি। যেমন আমরা দেখাই সকল মানুষ মানুষ ব্যক্তি, আর সকল মানুষ কি সার্বিক মানে বেশি, পূর্বের বর্তমান অতীত ভবিষ্যৎ সকল মানুষ সেখানে অন্তর্ভুক্ত। তাহলে আরো কাকে বলে বলছি আমরা, কয়েকটি বিশেষ একটি সার্বিক সিদ্ধান্ত
এই জামাল কখন হয়েছে? একটা জামাল জামাল হয় মরণ, তাহলে অবলম্বনে সকল মানুষ হয় মরণশীল, কামাল হয় মানুষ, অতএব কামাল হয় মরণশীল। এই যে অবরোহণ মানে সিদ্ধ কেটা না, অনুপকরণটা কি বসে কি এখানে সিদ্ধান্ত নেওয়া। জামাল হয় মরণ, কখন জামালকে আমরা মারা যেতে দেখছি, একটা সিদ্ধান্ত কি সিদ্ধান্ত আসলে কখন আমরা তাকে মারা যেতে দেখছি। আশ্রয় করে, যে বাক্যকে আশ্রয় তাই আশ্রয়, আর আশ্রয়ের ভিত্তিতে এই আশ্রয় বাক্যগুলোর ভিত্তিতে এটি হচ্ছে আরোহের কূটাভাস, স্ববিরোধী মতবাদ, আপাত অসঙ্গত মতবাদ। যুক্তি মিল বলেন, যদি কোনো পূর্ববর্তী ঘটনা বা ঘটনাবলীর সংমিশ্রণের পর অন্য কোনো ঘটনার সকল সময় অনপেক্ষভাবে দেখা যায়, তাহলে পরবর্তী ঘটনাকে কার্য এবং পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে। অর্থাৎ একটি ঘটনার সদর্থক ও নয়ার্থক সকল শর্তের সমষ্টি হচ্ছে কারণ। একটি সকল কারণ কি যেমন জল পাতা নড়ে, কারণ কার্য, কারণ সবসময় কি কার সাথে সম্পর্ক যুক্ত। দুই, গুণগতভাবে কারণ সর্বদাই কোনো না কোনো ইন্দ্রিয় কার্য যেগুলো বোঝায় কারণ কার সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা।
পূর্ব বৈশিষ্ট্য আছে। কাকতালীয় কাকতালীয় অনুপপত্তি কি? করে আগে পূর্বের পরে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তবে তার আগমনী গৃহকৃত কারণ। পরে গৃহকর্তা নববধূর আগমনের পরে গৃহকৃত অতএব নববধূর আগমনে গৃহকর্তৃ কারণ। এই যে এখানে আগমন এবং গৃহকর্তৃর কারণ ঘটল যেটা, তাহলে এটা দুটি ঘটনা পূর্ববর্তী পাশাপাশি ঘটলে পূর্বটিকে কারণ, পরটিকে কার্য বলে। তাহলে কাকতালীয় অনুভূতি সংখ্যাটা দিছি কি কার্যকর পরিবর্তনের কারণ কাকতালীয় অনুভূতি ঘটে। তাহলে কার্যকর গৃহকর্তার মৃত্যুর কারণ আসতে মারা গেছে, হাসপাতালে নেয় চিকিৎসা সেগুলো হয়। তাই আগে পরে গড়তে দেওয়া হয়েছে। এখানে প্রকৃতি পূর্বে আমরা একটা কুৎসিত মুখ দেখেছি। এই কুৎসিত মুখ দর্শনই পরীক্ষা খারাপের একটা হয়। তাহলে এরকম ভাবে কার্যকর সম্পর্ক থাকে না। তাহলে এই যে এই আগে পরে ঘটতে দেখি আমরা কথা হচ্ছে দুটি ঘটনা যখন পাশাপাশি যাচাই করতে হবে, যদি মাথায় কি
আলোচনা হচ্ছে এই আপু থেকে আমরা পাই এরকম ভাবে ছোট থেকে আমরা পাই। এটা মোমবাতি এগুলো সব পাই। এগুলো এরকম ভাবে আপনি পাই, তা থেকে পাই। তাই কি হইলো এখানে কারণ একটা কার্য মূল কাজ হচ্ছে আলো কার এরকম ভাবে একটা উদাহরণ হতে পারে মৃত্যু মৃত্যু একটা কার্য, এর কারণ কি হইতে মারা যায়, সড়ক মানুষ মারা যায়, পরে বয়সকালে যে পানিতে ডুবে মারা যায়, হ্যাঁ এগুলো দেখা যায় স্ট্রোক করে মারা যায়, সবাই স্ট্রোক করে মারা যায়। স্ট্রোক এবার আছে আর কি হইতে পারে আগুনে পুড়ে মারা যায়, বৈদ্যুতিক শর্টে মারা যায়, বৈদ্যুতিক শকে মারা যায়। তাহলে এই যে কার্য কয়টা? একটা, কিন্তু কারণ কি একাধিক। এই বিষয়টাকে বলা হয় বহু কারণবাদ। আরোহের গত ক্লাসে পড়াছিলাম যেটা আরোহের ভিত্তি দুই প্রকার, আকারগত বস্তুগত। আকারগত কার্যকর নিয়ম ও প্রকৃতির নিয়ম অনুপাতে নীতি, আর বস্তুগত ভিত্তি দুই প্রকার, নিরীক্ষণ ও পরীক্ষণ। সে বস্তু ঘটনাকে পরীক্ষণ বলে, কোন বস্তু ঘটনাকে প্রত্যক্ষ করাকে নিরীক্ষণ বলে। পরীক্ষণের যে প্রকৃতি আছে কিংবা বৈশিষ্ট্য আছে এগুলো একটু আলোচনা করি।
নিরীক্ষণের বৈশিষ্ট্য আমরা আলোচনা করি, পরে পরীক্ষণে আসি। নিরীক্ষণ হলো একটি উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। নিরীক্ষণ হলো একটি উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। এখানে আমরা বিশেষ উদ্দেশ্য নিয়ে এটাগুলো নিরীক্ষণ, যেমন নিরীক্ষণ। এভাবে আমরা সব কিছু দেখি, কিন্তু বিশেষ উদ্দেশ্য নিয়ে যখন দেখি ওই নিরীক্ষণ। আর এটা যখন যন্ত্রপাতি দ্বারা দেওয়া হয়, এই ওইটাকে বলা হয় যন্ত্রপাতি দ্বারা যখন নিরীক্ষণ করা হয় তখন বলা হয় এটাকে পরীক্ষণ। যেমন এই ছক্কা মানে কতটুকু এই গতিতে ছক্কাটা মারলো, কত দূরে গিয়ে পড়লো, বলটা কীরকম ছিল, এই যে বিষয়গুলো বিশ্লেষণ করা এটা হচ্ছে কি পরীক্ষণ। তাহলে নিরীক্ষণের প্রকৃতি, নিরীক্ষণের প্রথম এটা হলো কি উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা দেখতে হবে। দ্বিতীয় নিরীক্ষণ এক প্রকার প্রকৃত প্রত্যক্ষণ, এটা কি আমরা আগে থেকেই একটা উদ্দেশ্য নিয়ে এটাকে দেখি। এরপর নিরীক্ষণ হচ্ছে এক ধরনের প্রত্যক্ষণ, প্রাকৃতিক অবস্থার পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষণ। এখানে নিরীক্ষণ করতে আমাদের দরকার হয় না, আমরা নিজেরাই আমাদের সাধারণ চোখ দিয়ে, ঠিক আছে, আমরা এটা দেখি। যেমন নিরীক্ষণে কতগুলো শর্ত আছে, যেমন বুদ্ধিগত শর্ত, শারীরিক শর্ত, নীতিগত শর্ত। যে নিরীক্ষণ করবে তার বুদ্ধিগত শর্ত থাকতে, তার বুদ্ধি থাকতে হবে, যে এটা নিরীক্ষণ করার ক্ষমতা থাকতে হবে। শারীরিক শর্তে যে তার চোখ থাকতে হবে, ঠিক আছে, কিংবা যে বিষয়গুলো তারা মানুষ এটা দেখবে বা বুঝবে, এই বিষয়গুলো শর্ত থাকতে হবে। এরপর নীতিগত শর্ত, এই লোক নৈতিক হইতে হইব, যে এই মিথ্যা বলবে এরকম লোক এই শর্ত পড়বে না। এরপর সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ, এই বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে থাকে অনেক ক্ষেত্রেই, ঠিক আছে। নিরীক্ষণের সিদ্ধান্ত সম্ভাব্য হয়, কারণ সবসময় যে নিরীক্ষণ আমাদের সিদ্ধান্ত দেবে এরকম না, নিরীক্ষণে আমরা ভুলও হইতে পারে। যেমন আমরা রাত্রেবেলা সাপ দেখলাম, সাপ দেখে দৌড়ে গেলাম, দেখে পরে না আসলে এটা সাপ না, সরি। যেমন আমরা রাতের বেলা আমরা কি দেখলাম, সাপ দেখলাম, ধরে এসে দেখি পরে এটা রশি, এরকমভাবে রাস্তা যাইতেছি, এরকম দেখতেছি, আরে মামা নাকি, এরপরে গিয়ে কাছে গিয়ে দেখি আরে এটাতে অন্য লোক, ঠিক আছে, এরকমভাবে হয়, মিস্টেকগুলো হয় আমাদের। তাহলে নিরীক্ষণে এই ভুলগুলো হইতে পারে। যাক, এখন আসি পরীক্ষণ কি, বৈশিষ্ট্যগুলো দেখি আমরা। সবসময় একটি যন্ত্রপাতি অবস্থা, ডাক্তারের কাছে, ডাক্তার কি করে কতগুলো পরীক্ষা তারপর লিখে দেয়। তো এইগুলো কি করে আমরা আবার আমাদের ওই উপাত্তগুলো দিতে করে আমাদের তৈরি হয়, কিন্তু আমাদের নিজেদের যেটা করি
বিষয় বা ঘটনাবলীর কি করা হয়, বিশ্লেষণ করা হয়। পরীক্ষণ অবস্থা নিয়ন্ত্রিত অবস্থা এবং পরীক্ষণ কি বারবার করা সম্ভব। তাইলে আমরা এই এতক্ষণ যা বুঝলাম যে নিরীক্ষণ হচ্ছে আমরা কোনো বিষয় বা ঘটনাবলীকে যখন উদ্দেশ্য নিয়ে দেখি ওইটাই নিরীক্ষণ, আর পরীক্ষণ হচ্ছে কি যন্ত্রপাতির সাহায্যে নিয়ন্ত্রিত পরিবেশে যেটা বারবার করা সম্ভব, এরকম একটা এখন আলোচনা যে নিরীক্ষণ হলো প্রাকৃতিক এবং পরীক্ষণ হলো কৃত্রিম। কি প্রাকৃতিক, যেমন এখানে কোনো যন্ত্রপাতি দরকার হয় না, আমরা স্বচক্ষে দেখি বৈদিক শর্ত এই সব লাগবেই, পাশাপাশি এবং সুন্দর পরিবেশ এই বিষয়গুলো। এই জন্য পরীক্ষণটা কৃত্রিম আর এই নিরীক্ষণটা হচ্ছে প্রাকৃতিক। নিরীক্ষণ হচ্ছে নির্বাচন নিরীক্ষণ, নিরীক্ষণ হচ্ছে নির্বাচন নিরীক্ষণ এবং পরীক্ষণ হচ্ছে বিশেষ এক ধরনের নিরীক্ষণ। নিরীক্ষণ হলো একটি ঘটনা আবিষ্কার এবং পরীক্ষণ হলো একটি ঘটনা সৃষ্টি। নিরীক্ষণ দিয়ে আমরা কি করি, একটা এটা এই জন্য, আর পরীক্ষণ দিয়ে কি করি, একটা সৃষ্টি তৈরি করি, যে গবেষণা যেটা, হ্যাঁ, এই যে নতুন নতুন আমরা যাক, আজকে আলোচনা আমাদের এই পর্যন্তই, তো আমরা এটা দেখবো, ঠিক আছে। তো আজকে আলোচনার এই পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টা বাসায় পড়ব। সে বিষয় পড়ার বিষয়টা হচ্ছে যে আরোহের ভিত্তি কয় প্রকার ও কি কি, কি ভিত্তি কত প্রকার পার্থক্য হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ, তারা ইমেলও দিতে পার। আমার ইমেলটা এরকম, gmail.com। সবাই ভালো থাকো এই প্রত্যাশা করে আজকের মতো